হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রজনী বোধহয় তখন 1-0টার উপরে। ইহাম নিজের বরাদ্দকৃত রুমে একা বসে আছে। নভেম্বর মাসের শেষ দিক চলে, তবুও ঠান্ডার খুব বেশি কোনো নাম দাম নেই। পার্বত্য এলাকা বিধায় হিমেল হাওয়া বয় শরীরে। খুব ভোরে মৃদু কুয়াশাও দেখা যায়, অথচ শহরে গরমের অন্ত নেই। মৃদু কুয়াশাচ্ছন্ন রাত্রির অনেকটা উঁচুতে তাদের অবস্থানরত কটেজটা। ইট পাথরের তৈরি হলেও ভেতরটা দেখলে নিঃসন্দেহে কেউ বলবে কাঠের তৈরি ঘর। চারিদিকে ঘন গাছপালার ভিড়ে কাঠের কুটিরের ফিল দিতেই বুঝি তাদের এই ব্যবস্থা। বেশ আরাম আর স্বস্তি পাওয়া যায় রুমের ভেতর। দৃষ্টি অদূরে মৃদু নিহার ঘেরা আবছা গাছপালার দিকে নিবদ্ধ থাকলেও তার অবচেতন মন আওড়াচ্ছে মায়রাকে। কি সাংঘাতিক ব্যাপার! হুটহাট বেয়াদবটাও মনে চলে আসে তার। এই অনাকাঙ্ক্ষিত আগমনের কারণ কি? মেয়েটা কি কাল খুব জোর দেখিয়েছে তার উপর? বারবার স্বামী স্ত্রী কথাটাও উল্লেখ করছিল। আচ্ছা মেয়েটা চায় কি? মায়ের কাছে কিছু বলায় মেয়েটা কি রাগ ঝাড়ল? আর কি যেন বলেছিল সে, তার ব্যক্তিগত রুমটা ওর হবে। হঠাৎ গাধা মেয়েটা এমন কেন বলল? কি বুঝাতে চাইল সে? কি জানি উৎসব ভাবনা আসছে কেন তার মাথায়। কিন্তু বিবেকের ঘর থেকে গৈবী আওয়াজ ভাসছে কানে। তারা আলোড়ন তুলে কিছু একটা বলতে ব্যস্ত। কি মনে করে সে নিজের ফোনটা তুলে নীল টেবিলের উপর থেকে হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করে নীল মায়েরা অ্যাক্টিভ কিনা। ওকে লাইনে না পেয়ে সরাসরি কল দিন নাম্বারে, কিন্তু ফোনটা বন্ধ। বিরক্ত ভাব নিয়ে টেবিলের উপর আবার রেখে দিতে চাইলেও স্বস্তি পেল না। তাই কন্টাক্ট লিস্টে গিয়ে শাশুড়ির নাম্বারটা খুঁজে খুঁজে বের করল। প্রচণ্ড দ্বিধা জড়তা নিয়ে অবশেষে কল করেই ফেল ফাতেমা বেগমের নাম্বারটায়। একা একটা ঘরে টিভিতে মন বসাতে পারছেন না ফাতেমা বেগম। ছেলে মেয়ে স্বামী কেউ নেই বাড়িতে। স্বামী মহিন সাহেব অফিস থেকে একটু পরই চলে আসবেন। ফাঁকা বাসায় কাজও শেষ হয়ে গিয়েছে। টিভিতে উনার পছন্দের সিরিয়াল চলছে, তবুও বুঝি উনি শান্তি পাচ্ছেন না। বড্ড নিঃসঙ্গ বোধ উনাকে বিহ্বল করে তুলছে ক্রমশ। আচমকা ঘর থেকে কল টোনের আওয়াজ পেতেই হন্তদন্ত হয়ে ড্রয়িং রুম থেকে উঠলেন। বসার রুম পেরিয়ে যেতে যেতে কলটা কেটেও গেল। কপাল কুঁচকে মধ্যবয়সী ফাতেমা বেগম চেক করতে গেলেন কে কল দিল। তবে তার আগেই স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠল, ইহাম বাবা। সময় ক্ষয় না করে তিনি কল রিসিভ করতেই ওপাশ থেকে শান্তভাবে সালাম আসতেই তৃপ্তি প্রশান্তিতে মুচকি হেসে উঠেন তিনি। হাসি মুখে সালামের জবাব নিয়ে নিজেই বললেন, ইহাম বাবা কেমন আছো? ওপাশ থেকে ক্ষীণ অথচ ভরাট গলায় জবাব দিল, জি ভালো আছি আম্মু। আপনি কেমন আছেন? আব্বু ভালো আছেন? মুচকি হাসলেন ফাতেমা বেগম। ধীরে এগিয়ে গিয়ে আবারও বসলেন সোফায়। ছেলেটা আসলে ভীষণ মার্জিত নম্র স্বভাবের, মেপেঝেপে কথা বলতে জানে। প্রফুল্ল চিত্তে উত্তর দিলেন তিনি, এই তো বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছেন। তোমার কি খবর বাবা? খাওয়া দাওয়া ঠিকমতো করো তো নাকি? জি আম্মু। আসলে আমি মায়েরার ফোনে কল দিয়েছিলাম, কিন্তু ওর ফোনটা বন্ধ আসছে। আপনি কি একটু ওকে ডেকে দিবেন? ইহামের কথায় কপাল কুঁচকে আনলেন তিনি। মেয়েটা কি জামাইকে জানায়নি? কই, তাকে জিজ্ঞাসা করার পর তো সে বারবার বলেছে ইহাম সব জানে, অনুমতি নিয়েছে সে। তবে কি মেয়ে উনার কাছে মিথ্যে বলল? এই কারণেই তিনি একদম রাজি হয়নি যেতে দিতে। অক্ষুণ্ণ কণ্ঠে তিনি বলেন, বাবা মায়েরা তো তুহিনের সাথে আজ ট্যুরের জন্যে বের হয়েছে। কেন, তুমি কিছু জানো না? বড্ড ইতস্তত বোধে পড়ে গেল ইহাম। ভেতরের বিচলিত ভাব বাড়ল তার। সম্মানীয় শাশুড়িকে কি করে বলে উনার বেয়াদব মেয়েটার সাথে সে কথা বলে না। তাদের মাঝে কোনো রকম বাক্য ব্যয়ের আগেই বাকবিতণ্ডা লাগে। আজই বোধহয় প্রথম সে স্বেচ্ছায় কল দিয়েছে মায়েরাকে। বিয়ের 3 মাস হতে চল, অথচ নিজ থেকে সে কোনোদিন কল দেয়নি ওই মেয়েটাকে। তার অবচেতন মন ঠিক এই মুহূর্তে অনুধাবন করল বিষয়টা আসলেই ঠিক দায়িত্বহীন কিংবা ঔচিত্যবিহীন সীমায় স্খলিত। খানিক অস্বস্তি হলেও নরম স্বরে বলল, আসলে ব্যস্ততা বেড়েছে তো, কাজের খুব চাপ, তাই আর কি গো। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। আমার মেয়েটাও হয়েছে,
ও বল তুমি নাকি পারমিশন দিয়েছ, তাই তো আমি ওকে তুহিনের সাথে সিলেট যেতে দিতে রাজি হয়েছি। যদি জানতাম তুমি কিছু জানো না তবে। ফাতেমা বেগমের কথা সম্পূর্ণ হবার পূর্বেই আটকে উঠল ইহাম। সেই সঙ্গে কপালে কয়েক ভাঁজ পড়ল তার। হঠাৎ কেমন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কোথায় বললেন? কোথায় গিয়েছে মায়েরা? ফোনের ওপাশের উৎকণ্ঠাটা বুঝি ফাতেমা বেগম খানিক ধরতে পারলেন। তিনি একটু নীরব থেকে বললেন, কেন বাবা, কি হয়েছে? কোনো সমস্যা সিলেটে? বিরক্ত বিক্ষোভে চোখ মুখ এক করে তীক্ষ্ণ নয়নজোড়া বুঝে আনল ইহাম। ছোট ছোট আকারে ছাটা চুলগুলি আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে ভেতরের অশান্ত আলোড়নটা বুঝার চেষ্টা করল। মুখের ভাব বিকৃত করে আচমকা ঠোঁট ফেরে বলে উঠল, শিটু। হঠাৎই বুক মুচড়ে উঠল ফাতেমা বেগমের। ছেলে মেয়েদের সংখ্যায় ভীত হয়ে গেল উনার হৃদয়। ফোনের ওপাশে শত মাইল দূরে থাকা ইহামের ভাবভঙ্গি কিংবা কথার ধরন কিছুই বুঝতে পারছেন না তিনি। তবুও ভেতরটা অজানা ভয়ে খচখচ করছে উনার। শঙ্কিত কণ্ঠে তিনি থেমে থেমে বললেন, ইহাম বাবা, কি হয়েছে? চট করে ইহাম নিজের উদ্বিগ্নতাটা ধরতে পারল। চোখ খুলে 2 সেকেন্ড ভেবেই স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তেমন কিছু নয় আম্মু। আপনি শুধু শুধু টেনশন নিয়েন না। আসলে মায়েরার সাথে একটু কথা বলার ছিল। আমার কাছে তো তুহিনের নাম্বার নেই। আপনি কি তার নাম্বারটা একটু দিতে পারবেন? প্রয়োজনের বাহিরে আর কথা বাড়াল না ইহাম। সে চুপ করতেই সংশয় জড়ানো কণ্ঠে ফাতেমা বেগম বলার চেষ্টা করলেন, ঠিক আছে। তবে সত্যি কোনো চিন্তার কারণ নেই তো বাবা? একদম না। আপনি চিন্তা করবেন না। তুহিনের নাম্বারটা দিবেন আম্মু? আমি নাম্বারটা খাতায় তুলে তোমায় কল করছি বাবা গু। আচ্ছা, রাখছি তবে গু। ইহাম কল কাটতেই তার মুখে আবারও চিন্তার গম্ভীর ভাব ফুটে উঠেছে। এই প্রথম মায়েরাকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। চোখে মুখে করুণ একটা ভাবের সাথে ক্ষোভ মিলেমিশে একাকার হয়ে উঠেছে। মিশ্র অনুভূতিতে বড্ড চঞ্চল তার ভেতর। চিন্তিত মুখশ্রীতে এক হাত কটিদেশে ঠেকিয়ে অন্য হাত দিয়ে চোখ মুখ ঢাকল সে। কিছুক্ষণ ওভাবেই নীরব থেকে তার বেসামাল দুশ্চিন্তা আর উদ্বেগ হজম করার চেষ্টা করল। শান্ত স্থির থাকলেও তার ভেতরটা অস্থির শঙ্কায় ব্যাকুল হয়ে উঠছে। সিলেটের বর্তমান অবস্থা মোটেও ভালো না। বিশিষ্ট জনপ্রিয় এক রাজনীতিবিদকে গলা কেটে হত্যার কারণে বর্তমানে সিলেট গরম হয়ে আছে। অবরোধ, গাড়ি ভাঙচুর সহ নানান সহিংসতা বিরাজ করছে সিলেটে। এমন অরাজক বিশৃঙ্খল পরিস্থিতিতে কি করে তারা সিলেট যেতে পারল? আর তুহিনই বা কেমন ভাই বোনকে নিয়ে ট্যুরে চলে গিয়েছে ঢেংঢেং করে? মুখের উপর থেকে হাত সরিয়ে কিছুক্ষণ ভাবল ইহাম। তার চিত্ত তীব্র, ব্যাকুল, অশান্ত। তুহিনের প্রতি মাত্রাতিরিক্ত রাগে চোখ মুখ গরম হয়ে উঠল তার। ইচ্ছা হচ্ছে ওকে সামনে পেলে ঠাটিয়ে 2 গালে 2টো চড় দিতে। আর মায়েরা, ওই গাধা নির্বোধ মেয়েটা, ওকে সামনে পেলে তো। চোখ মুখ হিংস্র করে দাঁত কাটল সে। তুহিন ড্রাইভারের সাথেই বসে আছে। মোটমাট ঢাকা থেকে তারা একজন এসেছে। তুহিন সহ ওর 9 বন্ধু আর মায়েরা, শিফু। তুহিন পিছনে তাকিয়ে দেখল মায়েরার কাঁধে শিফু মুখ হা করে ঘুমাচ্ছে। ঠোঁটের কুর্নিশ ভিজে আছে মুখের লালায়। বাদবাকি সবাই তখন ঘুমে মশগুল। তুহিন চট করে নিজের ফোনে সেই হাস্যকর দৃশ্য বন্দী করে মুচকি হেসে উঠল। স্ক্রিনে শিফুর ছবি দেখতে দেখতেই আচমকা ভেসে উঠল ইহাম ভাইকে নামটা। নাম্বারটা মায়ের কাছ থেকেই সংগ্রহ করে রেখেছিল যদি কখনো দরকার পড়ে সেই আশায়। ইহামের কল পেয়ে চোখ বড় হয়ে উঠে তার। চকিতে তাকায় ঘাড় বাঁকিয়ে পিছনে। দ্রুত ঘুমন্ত মায়েরাকে ডেকে তুলে সে, আরে এই কুমড়োপটাস, তাড়াতাড়ি উঠ। দেখ, তোর জামাই কল দিয়েছে। তুহিনের চিৎকারে মায়েরার সাথে ওর পাশে থাকা শিফু সজাগ হয়েছে। ঘুমন্ত 2 কিশোরীর সবটা বুঝতে সেকেন্ড 10 সময় ক্ষুণ্ণ হল। ভয়ে শিফু মায়েরার হাত জড়িয়ে ধরল। ভীত কণ্ঠে বলল, এখন কি হবে ভাবি? ভাইয়াকে ভুলেও কিন্তু বলো না আমি এসেছি। তুমি বলেছ ভাইয়া খাগড়াছড়ি আছে, আর আমরা সেদিকে যাব না, তাই আমি এসেছি। শিফুর কথা মাঝপথে থামিয়ে তুহিন জোর গলায় বলে উঠল, আরে চুপ করো ভিতুর ডিম, এখন কি করব সেটা বলো। তুহিন প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় বোনের দিকে। মায়েরা নিজেও শঙ্কিত। সাহস দেখিয়ে চলে এলেও মৃদু ভয় তাকে শিউরে দিচ্ছে। সময় নিয়ে ঢোক গিলে বলল, কল রিসিভ করো না ভাইয়া গি। তুহিন উত্তর দেওয়ার আগেই কলটা কেটে গেল। সবাই দীর্ঘশ্বাস ফেলার পূর্বেই হৃদয় কাঁপিয়ে আবারও ভাইব্রেট করে উঠল তার ফোনটা। আবারও ইহাম কল দিয়েছে।
তুহিন সন্দিগ্ধ নজরে বোনের দিকে তাকালে তাকেও নিরুপায় দেখাল। অবশেষে পুনরায় কল কাটার আগেই রিসিভ করল সে। হ্যালো তুহিন, কোথায় আছো তোমরা? মোটা গলায় ধমকের সুরে বলা কথাটায় কাপল তুহিনও। ঢোক গিলে হাসার চেষ্টা করে জবাব দিল, আসলে ভাই আমরা তো। তোমরা এই সময়ে কোনো আক্কেলে সিলেট গিয়েছ বলো তো? ননসেন্স। তাও আবার ওই ইডিয়টটাকে নিয়ে। তুহিন বুঝল ইহামের চিন্তার কারণ। সে আশ্বাস দেবার জন্যে বলল, ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমরা সেফ জায়গাতেই আছি গু। মায়রার কাছে ফোনটা দাও। স্পিকারে শেষের ক্ষোভ মেশানো কথাটা আন্দাজ করতে পারল মায়রা। দ্রুত ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়ে কেটে দিল তা। পরপর সেটা অফ করে ফোঁস করে দম নিল। সারারাত তার খুব একটা ভালো ঘুম হয়নি। এক বিহ্বল চিন্তা তাকে অস্থির করে তুলেছে। বিছানায় ছটফট করতে করতে মায়রার প্রতি শুধু ক্ষোভটাই বেড়েছে তার। যতবার তুহিন বা মায়রাকে কল দিয়েছে ততবার ফোন বন্ধ পাবায় তার রাগের সাথে ব্যাকুল হয়েছে হৃদয়। মেয়েটা তার কাছে নেই কোনো যোগাযোগ, অথচ কিভাবে জ্বালাচ্ছে তাকে। কোনো অদৃশ্য টানে অস্থির করে তুলছে। জিপে বসে আছে ইহাম। পরনে কালো শার্টের সাথেই মেলানো কালো প্যান্ট। ফর্সা পেশি ভুল হাতে বড্ড বেশি শুভা পেয়েছে কালো ফিতার একটা স্মার্ট ওয়াচ। খুব ভোরেই সে রওনা হয়েছে। উদ্দেশ্য বান্দরবনের নীলাচল। আজ গুরুত্বপূর্ণ কিছু একটা হতে যাচ্ছে এখানে। তাই যা পদক্ষেপ নিতে হবে তা যথাসম্ভব বেশ সাবধানেই নিতে হবে। আজকের কাজটা সম্পূর্ণ হলেই মজিদ পাহাড়িকে কাবু করতে তার খুব বেশি কসরত করতে হবে না। সকাল তখন 7টার মতো বাজে। সবাই চাঁদের গাড়ি করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় এগিয়ে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। ঈষৎ কুয়াশা ঘেরা ধূসর সবুজ গাছপালাগুলি বড্ড বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। প্রকৃতির এই অপার সৌন্দর্যে ঘেরা বান্দরবনের হিমেল হাওয়া গাড়ির ভেতরের প্রতিটি ব্যক্তির শরীর বেদ করে একবারে অন্তঃস্থলে গিয়ে লাগছে। সবার চোখে মুখে তখন স্তূপে স্তূপে জমা মেঘ ও পাহাড়ি সৌন্দর্যের মুগ্ধতা।